এইটি আওয়ামী লীগ করত, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেন, যাকে তাকে ধরে এনে এমপি মন্ত্রী বানিয়ে দিতেন। আর তিনি এটি করতে পারতেন এই জন্যে তার কাছে জনস্বার্থ ছিল উপেক্ষিত। আওয়ামী লীগ সরকার কখনোই প্রো গভর্নমেন্ট ছিল না, প্রো পিপল গভর্নমেন্ট ছিল না। শেখ হাসিনা কখনোই প্রো পিপল রুলার ছিলেন না। তাই তার বাঁধেনি, যাকে তাকে মন্ত্রী এমপি বানিয়ে দিতেন, যাকে তাকে যে কোনো পদে বসিয়ে দিতেন। তার খেয়াল খুশি ছিল চূড়ান্ত কথা। কিন্তু আমার প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নিশ্চয়ই আমরা এমনটি প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমার বিরুদ্ধে একটি অভিযোগ ইদানিং অনেকেই আনছেন যে আমি অধ্যাপক ইউনূসের অনেক প্রশংসা করি। কেউ কেউ বলেছেন যে আমি নাকি ইউনূস সেন্টারের পেইড এজেন্ট। তো আসলে বিষয়টি এরকম না। আমারও তার বিষয়ে, তার সরকারের বিষয়ে অবজারভেশন আছে। আমি এই এপিসোডে সেই অবজারভেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনটি বিষয় নিয়ে আমি কথা বলবো আজ। আমার প্রিয় অধ্যাপকের কিছু সমালোচনা করব। তো আগের যে ভিডিওগুলো আমি তাকে নিয়ে প্রশংসাসূচক ভিডিওগুলো দিয়েছি, তিনি সেটি ডিজার্ভ করেন, সেটি কোনো মোসাহেবে ছিল না, সেগুলো আমার অবজারভেশন ছিল। আর তাকে ছোট করছিলেন, তার সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছিলেন দেশের বেশ কিছু সাংবাদিক, নামধারী সাংঘাতিক ইউটিউব ব্যবসায়ী, টকশো ব্যাপারী। তারা যা তা বলছিল অধ্যাপক ইউনূস সম্পর্কে। তখনই আমাকে কিছু ভিডিও বানাতে হয়েছে তাদের বিরোধিতা করবার জন্য, অধ্যাপক ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ডিফেন্ড করবার জন্য। কারণ এইটি আমাদের সরকার এবং অধ্যাপক ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা। আমাদের ঐতিহাসিক প্রয়োজনে অধ্যাপক ইউনূসকে দায়িত্ব নিতে হয়েছিল এবং এই সরকারটি গঠিত হয়েছিল, অন্তর্বর্তী সরকারটি। তাই আমার আপনার সবার দায়িত্ব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো আজ এই এপিসোডে মোটা দাগে তিনটি বিষয় নিয়ে কথা বলবো। আমার শ্রদ্ধা এবং প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনটি জায়গায় আমার যে অবজারভেশন, যে এই জায়গাগুলো এরকম না হলেও পারত, তিনি এই জায়গাগুলো অন্যভাবে করতে পারতেন, এটা আমার অবজারভেশন। আবার বলছি, আপনাদের অনেকের সঙ্গে সেটি ডিফার করতে পারে। আই অলসো অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি সেটিও অ্যাপ্রিসিয়েট করি। ভিন্ন মত থাকবে, পার্সপেক্টিভ থাকবে ভিন্ন ভিন্ন, তাই আমি আমার মতামত দিচ্ছি। তিনটি বিষয়ে আমি কথা বলবো। আমার কাছে মনে হয়েছে তিনটি জায়গা ভিন্নভাবে হতে পারত এবং হলে সেটি আমাদের দেশের জন্যে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, দেশের অর্থনীতির জন্যে, অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজের জন্যে ভালো হতো আমি মনে করছি। তাই আমি সেই বিষয়গুলো শেয়ার করবো এখন। তো শুরুতেই বলছি উপদেষ্টা নিয়োগের বিষয়টি নিয়ে। তো উপদেষ্টা নিয়োগের বিষয়টি আমার কাছে সবসময় খুব একটা ভালো লেগেছে এরকম না। কখনো কখনো আমি ধাক্কা খেয়েছি। আমার কাছে মনে হয়েছে এরকম কেন, ভিন্ন কিছু কি হতে পারত। তো একটি অভিযোগ মোটা দাগে উঠেছে যে অধ্যাপক ইউনূসের সরকারে উপদেষ্টারা এনজিও নির্ভর, অর্থাৎ এনজিও নির্ভরতার একটি অভিযোগ উঠেছে যে এনজিও ঘেঁষার লোক এখানে বেশি জায়গা পেয়েছে উপদেষ্টা হিসেবে। তো সরকারের যে পরিধি, উপদেষ্টাদের যে সংখ্যা এখন আছে, সেই বিচারে 5 জন 6 জন যদি হন এনজিও নির্ভর বা এনজিও নির্ভরতা যাদের মধ্যে আছে, এনজিও সংশ্লিষ্টতা আসলে, তাহলে সেটি একটু বেশিই বলতে হবে। আবার সঙ্গে এইটুকু বলবো, এনজিও সংশ্লিষ্টতা থাকলেই কেউ উপদেষ্টা হিসেবে অযোগ্য হবেন এরকম না। অনেক যোগ্যতা সম্পন্ন কেউ এনজিও সংশ্লিষ্টতা নিয়েও আসতে পারেন উপদেষ্টা হিসেবে। এমন যদি কিছু হয় তাহলে সেটি নিয়ে কোনো কথা চলে না আসলে। তো বিশেষভাবে একটি আলোচনা গত 2 দিন আগের চাঁদপুরে এক সমাবেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অধ্যাপক ইউনূস সম্পর্কে, আমার প্রিয় অধ্যাপক সম্পর্কে একটি কথা বলেছেন, খুব তীর্যক। সেখানে তিনি বলেছেন যে অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতি সুস্পষ্ট হয়ে উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নূরজাহান বেগমের নিয়োগ বা তাকে রাখা এই নিয়ে। তো প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে জনাব নূরজাহান বেগম, তিনি সম্ভবত বাংলায় পড়াশোনা করেছেন আর তিনি গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন, একজন ব্যাংকার। তাই স্বাস্থ্য বিষয়ে তার প্রাসঙ্গিকতা আসলেই খুঁজে পাওয়া একটু মুশকিল। হাসিনা ওই কাজটি করেছিল। জাহিদ মালিক ইংরেজিতে অনার্স মাস্টার্স করা একজন মানুষকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন। স্বাস্থ্য বিষয়ক আর কাউকে হাসিনা খুঁজে পাইনি। তো সেই বিষয়টি আমরা এখন দেখলাম যে অধ্যাপক ইউনূসের সরকারেও একজন বাংলায় অনার্স মাস্টার্স লোক ঢুকে গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং তিনি যে খুব কেপেবলি তার মন্ত্রণালয় চালাচ্ছেন, খুব দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে, সেটি কিন্তু বলতে পারছি না আমরা জোর দিয়ে। কারণ অতি সম্প্রতি দেখা গেছে তার ব্যক্তিগত কর্মকর্তারা অনেক অনিয়ম করেছেন, কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছেন, অনেক কিছু করেছেন, তারা তদন্তাধীন আছেন অলরেডি। তো এই কাজগুলো তার অজান্তেই হয়েছে, আমরা যতদূর জানতে পেরেছি।
অর্থাৎ তাকে ঘুম পাড়িয়ে রেখে তারা এই কাজটি করেছেন, তিনি জানতেন না তিনি। তাহলে আমি ধরে নিচ্ছি তিনি ব্যক্তিগতভাবে সৎ, সেইটি বড় কথা না, সৎও হতে হবে, যোগ্য হতে হবে। কেউ পুকুর চুরি করবে, তাকে ঘুম পাড়িয়ে রেখে তিনি টের পাবেন না, তাহলে তার এই মন্ত্রণালয়ে থাকবার কোনো মানে হয় না, আর আমরা সেবা পাবো না জনগণ হিসেবে। তো হাসনাত আব্দুল্লাহ হয়তো তির্যকভাবে বলেছেন, বেশি আপত্তিকরভাবে কথাটি বলেছেন, বাট কথাটি কিন্তু সত্যি। নূরজাহান বেগম এখানে ফিট করেন না, শি ডাজন্ট ফিট হিয়ার। তাই অন্তত 6 মাস আরও এই সরকার ক্ষমতায় আছে, বৈধভাবে, সুন্দরভাবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, অন্তত 6 মাসের বেশি আছে। এই 6 মাসে আমরা দেখতে চাই, আমরা নূরজাহান বেগমকে আর চাই না স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আরও যোগ্য কেউ আসবেন, আমরা সেটি চাচ্ছি। এবং শুধু স্বাস্থ্য বিভাগ না, স্বাস্থ্য মন্ত্রণালয় না, অন্যান্য উপদেষ্টাদেরও তাদের পারফরমেন্স সবসময় মনিটর করতে হবে, দেখতে হবে তারা কি পারফর্ম করছে। বিন্দুমাত্র ল্যাপসেস, ইরেগুলারিটিস, ইনকম্পিটেন্সিস যদি থাকে কারো বিষয়ে, তাকে রিপ্লেস করতে হবে জনস্বার্থে, সরকারের ভাবমূর্তি রক্ষা করবার স্বার্থে। এখানে আর কোনো বিষয় বিবেচ্য হতে পারে না। তাই এটি আমার অনুরোধ প্রিয় অধ্যাপকের কাছে, নূরজাহান বেগমকে রিপ্লেস করুন দয়া করে, এবং আরও যারা যারা আন্ডার পারফর্ম করছে আপনার উপদেষ্টাদের, তাদেরকে রিপ্লেস করুন। তো এই হলো উপদেষ্টা বিষয়ক কথাবার্তা। দ্বিতীয় যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হলো প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং ঠিকঠাক ফাংশন করছে আমার মনে হচ্ছে না, কারণ প্রায়শই দেখা যাচ্ছে যে তারা বেফাস বা বিতর্কিত বা আপত্তিকর কোনো পোস্ট দিচ্ছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, দিয়ে সেটা আবার গায়েব করে দিচ্ছে একটু পরে। কেন দিতে হয় এরকম পোস্ট? একাধিকবার হয়েছে, এটি বেশ কয়েকবার হয়েছে আসলে। তো এইটা করলে সরকার একটি হাস্যকর জায়গায় পৌঁছে যায়। এই যে বিমান দুর্ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে যে পোস্ট দেওয়া হলো, যে জনগণের কাছে ডোনেশন চাওয়া হচ্ছে, পরে আবার সেটি তুলে নেওয়া হলো কেন? প্রথমে তো ডোনেশন কি আমাদের আদৌ দরকার ছিল ওই মুহূর্তে? হসপিটালগুলো ফাংশনাল আছে, স্পেশালাইজড হসপিটালও আছে, বার্ন ইউনিট আছে, সিএমএইচ আছে, নেভি এয়ারফোর্সের হসপিটাল আছে। তাহলে সেখানে চিকিৎসা পেতে পারতেন আমাদের শিক্ষার্থীরা, বা যারা অন্যান্য আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন তারা। বিদেশি ডাক্তার, নার্স অলরেডি এসে পৌঁছেছে দেশে। তো এইটি নিয়ন্ত্রণে আছে সব কিছু। তাহলে এই মুহূর্তে সাহায্য চাওয়ার দরকার কেন হলো? এবং সেই পোস্ট আবার তুলে নেওয়া হলো। তো এরকম অনেকবার হয়েছে। এটি অদক্ষতার পরিচায়ক। প্রেস উইং দক্ষতার সঙ্গে কাজ করতে পারছে না। শুধু ওটাই না, সরকারের ভালো কাজ আমাদের খুঁজে বের করতে হয় মাইক্রোস্কোপ দিয়ে। কেন? এই সরকারের কোনো অর্জন নেই? আছে তো অনেক অর্জন। তাহলে প্রেস উইং কী করছে? বহু মানুষ জানছেন না কি কি অর্জন হয়েছে। ব্যাংকগুলো সংস্কার হয়েছে, অনেক কিছু একটা স্থিতিশীল অবস্থায় আছে। অল্প হলেও ইনভেস্টমেন্ট এসেছে, অতীতে ইনভেস্টমেন্টের কমিটমেন্ট এসেছে, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে। তো সেই কথাগুলো তো আমরা জানতে পারছি না। অনেক ঋণ দেওয়া হয়েছে, হাসিনা রেখে যাওয়া ঋণ, কোটি কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, কোটি কোটি ডলারের, আসলে সেটা তো আমরা জানছি না। তাহলে প্রেস উইংয়ের কাজটি কি? এই ভালো কাজগুলো প্রচার করা হচ্ছে না, তার মানে তারা যোগ্য না, তারা ঠিকঠাক জানে না তাদের কাজ কি। আচ্ছা, আরেকটি বিষয়, ডিসইনফরমেশন। বেশ কিছু দালাল, মোসাহেব, চাটুকার, গোলাম অন্তর্বর্তীকালীন সরকারের এবং অধ্যাপক ইউনূসের অন্যায্য সমালোচনা করছে। এটি সমালোচনা বলা যাবে না, চরিত্র হনন করছে আসলে, বাটপাট কতগুলো লোক। এবং তারা অধ্যাপক ইউনূসের ভালো মানুষই সুযোগ নিচ্ছে, গণতন্ত্র মন অধ্যাপক ইউনূসের ওনার সহনশীলতার সুযোগ নিচ্ছে বাটপাটগুলো। যা ইচ্ছে তাই বলছে এই সরকারকে, অধ্যাপক ইউনূসকে। প্রেস উইংয়ের এখানে কিছু করবার নেই। সেদিন দেখলাম অনেকদিন পরে গোলাম মাওলা রনি বিষয়ে কথা বলছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শুধু গোলাম মাওলা রনি সরকারের চরিত্র হনন করছে, আর কেউ করছে না? মানচিত্রের মঞ্জুরুল আলম পান্না 1 নম্বরের মিথ্যেবাদী, একটি বাটপার, একটি ধান্দাবাজ ছাত্রলীগ কর্মী এক সময়ের। যা ইচ্ছে তাই বলছে আমাদের প্রিয় অধ্যাপককে, অধ্যাপক ইউনূসকে। কেন? মাসুদ কামাল যা ইচ্ছে তাই করছে, তাদের পছন্দের কিছু লোককে তাদের অনুষ্ঠানে এনে কথা বলাচ্ছে, যাচ্ছে তাই ধারাবাহিকভাবে করছে। মেজর আখতারুজ্জামানকে নিয়ে এসেছে বিএনপি থেকে, 5 বার বহিষ্কৃত সেই মেজর আখতারুজ্জামান, উদ্ভ্রান্ত একটা মানসিক রোগী। সে যা ইচ্ছে তাই বলছে অধ্যাপক ইউনূস সম্পর্কে। বাটপাট দুর্নীতিবাজ অধ্যাপক কলিমুল্লাহকে নিয়ে আসা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সে যা তা বলছে। এটা কেমন কথা? রাষ্ট্রের নির্বাহী সম্পর্কে এসব কথা বলা যায়? তাহলে তার মান সম্মান জনগণের কাছে কোথায় থাকে? এবং কোনো একটি কথা ভেরিফাইবল না, তারা প্রুফ দিতে পারবে না। এই মিথ্যাচারিতায় তারা সারাক্ষণ লিপ্ত আছে।
মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, গোলাম মাওলা রনি, জিল্লুর রহমান, একসময়ের তৃতীয় মাত্রা খেত, এই বাটপার মিনমিনে শয়তান, মিনমিন মিনমিন করে কথা বলে সারাক্ষণ অধ্যাপক ইউনূসের বদনাম করছে এই লোকটি। সো এই বিষয়গুলো দেখবার কেউ নেই প্রেস উইংয়ে। তাহলে প্রেস উইংয়ের দরকারটা কি? প্রিয় অধ্যাপক, আমি দুঃখিত, দয়া করে আপনার প্রেস উইংয়ের ব্যাপারে আপনাকে একটু ওয়াচফুল থাকতে হবে। তারা ঠিকঠাক কাজ করছে কিনা, ডিস ইনফরমেশনকে ডিফাইন করতে হবে। এর বিপরীতে আপনাদের বয়ান দাঁড় করাতে হবে, সত্য বয়ান যেটি, না হলে এদের থাকার কোনো দরকার নেই। আর যে বাটপারগুলোর নাম দিলাম, মিথ্যেবাদী, দালাল, প্রতারক, এই বাটপাররা সারাক্ষণ মিথ্যে কথা বলছে। আর একটি মিথ্যে বারবার প্রচার করলে সেই গয়ে বলছে কায়দা সেটি সত্য হয়ে যায় অনেক লোকের কাছে, এই দেশের মানুষের কাছে। তারা সত্য বলে ভাবতে শুরু করে। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টি দেখতে হবে প্রেস উইংকে। তৃতীয় যে বিষয়টি আমি কথা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনেকে অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হলো না। আসলেই হয়নি প্রিয় অধ্যাপক। যদি হতো তাহলে হ্যাঁ, আমি জানি যে বিএনপি করছে, করুক বিএনপি, যে সেই করুক, অপরাধ তো। খুন করছে আমরা দেখছি, নিজের দলের মধ্যে তো 100 হয়ে গেছে খুন। চাঁদাবাজি করছে, রাহাজানি করছে, দস্যুতা করছে, হুমকি দিচ্ছে, বাটপারি করছে, সব কিছু করছে। হ্যাঁ, বেশিরভাগই বিএনপি নেতাকর্মী, ছাত্র দল, যুব দল, এরাই করছে। করুক, যে খুশি সেই করুক। অ্যাকশন কোথায় তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে যদি ড্রাস্টিক মেজার নেওয়া যেত, উল্টো করে ঝুলানো যেত, তারা কি সাহস পেত ওইগুলো করতে? যা করছে তারা কখনোই পেত না। সাহস দিন দিন তাদের বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে চলেছে। এবং অতি সম্প্রতি নিজের দলের লোককে কিভাবে নৃশংসভাবে হত্যা করলো, হত্যা করে আবার মিথ্যে বয়ান চাপানোর চেষ্টা করছে, বানানোর কি ষড়যন্ত্র, অমুক করেছে, তমুক করেছে। তোমাদের দলের লোককে মেরেছে তোমাদের দলের লোকেরা, এখানে বাইরের লোকের কি ষড়যন্ত্র? এক্সকিউজ মি। আর কিছু দালাল আবার বিএনপি নেতাকর্মীর সঙ্গে এগ্রি করছে, হ্যাঁ হ্যাঁ ষড়যন্ত্র, এনসিপি করেছে ষড়যন্ত্র, জামায়াত করেছে ষড়যন্ত্র। অথচ লোক মেরেছে বিএনপির লোকেরা। কি ভয়ঙ্কর বয়ান তৈরি করছে, কি মিথ্যে বয়ান তৈরি করছে তারা। হালে পানি পাচ্ছে না, লোক আরো হাসছে। তো এই যে চাঁদাবাজি, কেন চাঁদাবাজির কারণে অনেক ব্যবসায়ীর জীবন নাবিশ্বাস কেন হচ্ছে? আপনি দুই একবার মেনশন করেছিলেন যে সহযোগিতা না করলে আপনি কে কে অসহযোগিতা করছে তাদের নাম বলে দিবেন। সময় এসেছে প্রিয় অধ্যাপক, তাদের নাম বলে দেবেন। তাদের নাম বলে দিন দয়া করে, আমরা জানতে চাই কে আপনাকে অসহযোগিতা করছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হলে সচিবালয় থেকে কে কে করছে, আমরা গলা ধাক্কা দিয়ে তাদের বের করে দিব, ছাত্র জনতা মিলে। কেউ যদি ওটাকে মবক্রেসি বলে বলুক, উই ডোন্ট গিভ আ ড্যাম। আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দিব সচিবালয় থেকে, ছুঁড়ে মারবো ওখান থেকে। জনগণের পয়সায় বেতন নেবে আর ওখানে বসে ষড়যন্ত্র করবে হাসিনার সঙ্গে, আমরা সেটি মানব না। আপনি শুধু একবার নাম বলুন কারা ষড়যন্ত্র করছে। আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বাইরে, সেনাবাহিনী মাঠে, এরপরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে সেই জন্য কে দায়ী? আপনি স্পষ্ট করে বলুন, সেনাবাহিনী আপনার আদেশ মানছে কি মানছে না? আমরা কোনো বাহিনীকে পরোয়া করি না, আমরা ছাত্র জনতা। আমরা হাসিনার মতো পিশাচকে ছুঁড়ে ফেলে দিয়েছি, আর কেউ আমাদের সামনে কিছু না। ছাত্র জনতার এত শক্তি, কোনো দালাল, কোনো বাটপার, কোনো চোর, কোনো প্রতারক, কোনো দুর্নীতিবাজ আমাদের সামনে দাঁড়াতে পারবে না, আমাদের স্পিরিটের সামনে। আপনি শুধু একবার বলুন কোন ধান্দাবাজারে আপনার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে না, কে? শুধু একটিবার বলুন। বলতে হবে আপনাকে, না হলে সব দোষ আপনার উপর যাচ্ছে যে আপনি পারছেন না, আপনি ব্যর্থ। আর যে টক শো, এই বাটপারি, এগুলো বন্ধ করতে হবে। মিথ্যাচার করছে যেসব টক শোগুলো দ্রুত বন্ধ করতে হবে এদেরকে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি হয়তো ভাবছেন আপনি তো এই পশ্চিমী গণতন্ত্রের স্টাইলে চিন্তা করছেন, এটি এখানে চলবে না, আপনাকে একটু টাফ হতে হবে। এবং সেদিন 4 দলীয় নেতারা আপনাকে বলেছেন টাফ হওয়ার জন্য, যদিও তারাই আপনার হাত পা বেঁধে রেখেছিল, তারাই আপনাকে বলছিল আপনার ম্যান্ডেট নেই, আপনার ক্ষমতা নেই। সেদিন বুঝে বা না বুঝে তারা বলে এসেছে আপনার দপ্তরে যে আপনাকে আরো শক্ত হতে হবে। আপনার হাত পা বেঁধে তারা আপনাকে সুইমিং পুলে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে আপনি সাঁতার কাটেন না কেন, চেষ্টা করুন আর একটু, পারবেন। তাই আপনাকে সত্যি সত্যি শক্ত হতে হবে। এবং কেন আর্মি আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে বাইরে? জনগণ কিচ্ছু দেখেনি এটির ফল। আমি সাধারণ মানুষ, আমি অনেক মানুষের সঙ্গে মিশি,
মানুষের এটি ধারণা। মানুষ এই কথাই বলছে যে আর্মি মাঠে তাহলে চাঁদাবাজি কি করে হচ্ছে, গুন্ডামি কি করে হচ্ছে, রাহাজানি কি করে হচ্ছে, দস্যুতা কি করে হচ্ছে, খুন কি করে হচ্ছে। হচ্ছে প্রতিটি অপরাধ। কেন হচ্ছে? আপনি গিয়ে তো লাঠি নিয়ে তাদের নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু আপনার হুকুম তারা মানছে বলে মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে অন্তত সেটি। যদি এরকমটি হয় দয়া করে আমাদের জানিয়ে দেবেন, আপনি প্রেস ব্রিফিং করে জানিয়ে দেবেন সেনাবাহিনী আপনাকে সহযোগিতা করছে কি করছে না। আমরা জানি দেশপ্রেমিক সেনাবাহিনী সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে আছে, যদি করছে না তো তাদেরকে কেউ করতে দিচ্ছে না। সেটি আপনাকে পরিষ্কার করতে হবে দয়া করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি না হলে উন্নতি হবে না, উন্নতি করতে হবে, আমরা সেটি চাচ্ছি। তাই সবসময় আপনার প্রশংসাই করেছি, আজ কিছু তির্যক কথাবার্তা বললাম। সো এই আশায় যে কথাগুলো আপনার কাজ পর্যন্ত পৌঁছবে এবং আমরা কিছু পজিটিভ অ্যাকশন দেখতে পাবো, এবং আপনি একটি শার্প ইমেজ নিয়ে আপনার দায়িত্ব ছেড়ে যান, আপনার জায়গায় আপনি চলে যাবেন। আমরা জানি কেউ চাইলেও আপনি থাকছেন না, প্রধানমন্ত্রী, ডাবল প্রধানমন্ত্রী, ট্রিপল প্রধানমন্ত্রী, কোনো কিছুতে আপনি থাকবেন না, সেটি জানি আমরা। শুধু গোলামেরা জেনেও জানে না, কতগুলো গোলাম বলছে আপনারা কি কোনোদিন যাবেন না। গোলামরা জানে না আপনার করবার মতো কত কিছু আছে। গোলামদের নেই, তাই তারা মনে করছে আপনাকে এখানে থাকতেই হবে, কিন্তু এরকমটি না, আমরা জানি। এবং আমরা দুঃখ পাবো যেদিন আপনি চলে যাবেন। বাট আমরা চাই আপনি একটি শার্পার ইমেজ নিয়ে যাবেন, আপনার যতটুকু আছে আপনি দেবেন, দেবার চেষ্টা করছেন। বাট আমাদেরকে অবগত রাখতে হবে আপনি কদ্দূর করতে পারছেন, কদ্দূর পারছেন না, এবং না পারলে কেন পারছেন না, কে করতে দিচ্ছেন, আমরা জানতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় অধ্যাপক, অনেক শ্রদ্ধা আপনার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই।